সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাবলিক টক। সুপ্রিয় দর্শক, আমরা মূলত জানেন আপনারা জানেন যে মূলত এই টক শোটি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। টক শোতে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কথা বলে থাকি, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলে থাকি এবং সেই কথার সাথে যুক্ত হয়ে থাকে দেশ বরেণ্য রাজনীতিবিদ, বিভিন্ন সমাজ ব্যক্তিত্ব, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বাইরেও বিশিষ্ট বুদ্ধিজীবীরা কথা বলে থাকে। কিন্তু আমরা ঈদের সময় থেকে দেখেছেন আমরা একটু বিশেষভাবে কিছু প্রচার করতে যাচ্ছি, বিশেষভাবে কিছু কথা শোনাতে যাচ্ছি, বিশেষ কিছু মানুষের কথা আমরা শোনাতে শোনাতে যাচ্ছি। এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে থাকি, সেগুলো কথার বাইরে কিছু মানুষ, কিছু বিশেষ মানুষ যাদেরকে আমরা চিনি, এক নামে চিনি, যাদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম চিনে আসছে আমাদের দেশের বিভিন্ন শিল্পী সমাজ যারা রয়েছেন, শিল্পী সমাজে যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের সাথে আমরা কথা বলা শুরু করেছি। কেননা আমরা একটু ভিন্ন মাত্রায় এই দর্শকে নিয়ে যাত্রা শুরু করেছি আবারও। আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, যাকে পরিচয় করে দেওয়ার মতো আসলে কিছু নেই। কেননা ৯০ দশকের অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র নায়ক, যিনি একসময় সুপারস্টার হিসেবে পরিচিত ছিলেন আমাদের দর্শক সমাজে, আমাদের দেশের মানুষের কাছে। যার ছবি দেখার জন্য এমনও হয়েছে যে একটি ছবি ৮-৯ সপ্তাহ দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহে চলতো। আহ, তেমন একজন সুপারস্টারের সাথে আজকে আমরা কথা বলবো। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি জনাব উমর হোসেন। জনাব উমর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সানি ভাই প্রথমেই যে বিষয়টা যেতে যাচ্ছি সেটি হচ্ছে যে এটি তো আসলে আপনি অনেক জায়গায় বলেছেন, বলে থাকেন। তারপরেও জানতে চাই, মানুষ তারপরেও জানতে চায়, কেননা একটি রিপিটেশন প্রসেস থাকে। অনেকেই জানে, অনেকেই জানেন না, কারণ প্রজন্ম থেকে প্রজন্মে একই কথাগুলো, কিছু কিছু কথা বিশেষ করে যারা আপনাদের মতো স্টার রয়েছেন, তারকা রয়েছেন, অভিনেতা রয়েছেন, তাদের কথা সবাই বারবার শুনতে চান। আমি প্রথমেই ভূমিকা না দিয়ে ছোট্ট করে জিজ্ঞেস করে ফেলবো, সেটি হচ্ছে যে আপনার কেরিয়ারের শুরুটা এবং আপনার কেরিয়ারের বিষয়ে যদি একটু বলেন, আপনি কিভাবে অভিনয় জগতে এলেন এবং কি ভাবনা থেকে এসেছিলেন এবং এটা সেখানে তো আপনার পুরনো বাবা জিনিস, বারবার বারবার এক জিনিস। আর মানে আমি নতুন নতুন কিছু খুঁজি, চেষ্টা করি। আমার এটা স্ট্রাগলের মাধ্যমেই এসছে, কারণ আমার বাবা প্রচুর ছবি দেখতেন, তো ইন্ডিয়ান ছবি দেখতেন এবং ভীষণভাবে দিলীপজির ফলো মানে ফলোয়ার ছিলেন, এবং উনি চাইতেন যে আমি ফিল্মের আর্টিস্ট হই। ওইটা সূত্র ধরেই কিছু মানুষের সাথে আমার বিচরণ চলা, এবং আমার আগ্রহটা তখন থেকেই বাড়ে, এবং সেই বাড়ার কারণেই কিন্তু আমি আহ, মানে ছুটে চলে যাই একটা স্ট্রাগলের চলচ্চিত্রের জায়গায়। সেখানে আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে, এবং তারা চাইতো যে আমি আর্টিস্ট হই। আর আমার ছোটবেলার থেকে একটা প্রবলেম ছিল যে আমার বাবা চাকরিজীবী ছিলেন। উনি চশমার সেক্টরে উনি চাকরি করেছেন, প্লাস বিজনেসম্যানও হয়ে তারপরে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এবং একটা সময় গিয়ে আমার নুর হোসেন বলাই সাহেবের সাথে আমার পরিচয়, এবং এই নিয়ে সংসার ছবিতে কাজ করা, সেকেন্ড হিরো হিসাবে। তারপরে দারা শিকো সাহেবের সাথে আমার বেশ ভালো সখ্যতা হয়। একটা ছবিতে অভিনয় করেছিলাম আমি, কিন্তু ছবিটা শেষ হয়নি। প্রেমের কি বলে, প্রেমের বাঁশি। তো সেই বাঁশি ছবিটা শেষ না করেই উনি আহ কি বলে দিলরুবা নামে একটা ছবি তোজাম্মেল হক বকুল ভাইকে দিয়ে শুরু করেছিলেন। ছবিটা কাঞ্চন ভাই এবং দিতি ম্যাডাম ছিলেন। ছবিটা বেদের মেয়ে জ্যোৎস্নার পরের ছবি, তো উনি লোকটা সামলাতে পারেনি, উনি ওই ছবিটা করেন এবং ছবিটা ফ্লপ করে দিলরুবা। এবং সেই ফ্লপ করার কারণে উনি একটু মুচড়ে যায় যে বকুল ভাই মানি তখনকার খুবই হার্ট থ্রপ একজন পরিচালক, উনিও দুনিয়াতে নাই, খুবই মেধাসম্পন্ন পরিচালক ছিলেন। এবং আমার খুব ইচ্ছা ছিল ওনার ছবিতে আমি কাজ করব, হয়তো বেঁচে থাকলে সেটা হয়ে যেত। হ্যাঁ, তো উনি আমাকে পরিচয় করিয়ে দেন শেখ নজরুল ইসলাম সাহেবের সাথে। তো উনি তখন একটা ছবি করবে চাঁদের আলো,
আমি ওই ছবিতে সিলেক্ট হই এবং বাকিটা ইতিহাস। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। মূলত যেগুলো নিয়ে আমরা কথা বলবো তার আগে খুব সংক্ষিপ্ত ভাবে আপনার ক্যারিয়ারের ব্যাপারটি জেনে নিলাম। সানি ভাই, একটা ব্যাপার হচ্ছে যে ইন্টারনেট বিহীন যুগে আপনারা কিন্তু অভিনয় জগতে এসেছিলেন, যখন ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। এবং সেই সময়কার প্রজন্মকে আপনারা লিড দিয়েছেন সুপারস্টার হিসেবে। পরবর্তীতে দেখা গেছে যে আপনি আপনার নিজেকে সরিয়ে নিয়েছেন, ডিটাচ করেছেন চলচ্চিত্র জগৎ থেকে। সুস্থ ধারা চলচ্চিত্র বলতে যা বোঝা যায়, আহ, পরিমার্জিত চলচ্চিত্র বলতে যা বোঝা যায়, পরিচালিত, সেগুলোকে প্রতিনিধিত্ব আপনারা করেছেন 90 দশকে যারা জনপ্রিয় চিত্রনায়ক চিত্রনায়িকা যারা ছিলেন বা অভিনেতা। তো সেই জায়গা থেকে বর্তমান প্রজন্মের জন্য আপনার বক্তব্য কি হওয়া উচিত, যারা বিভিন্ন ভাবে এখন মিডিয়াতে যুক্ত হয়েছেন, অভিনয় করছেন, বা বিভিন্ন মিডিয়ার বিভিন্ন অংশের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন আঙ্গিকে? কেননা আপনারা তো আহ, বাংলা সিনেমা বলি, বিনোদনের মাধ্যম বলি, আহ, আমাদের যে পারিবারিক যে টেলিভিশন থাকতো বা সিনেমা হল ছিল, যে পরিবেশ ছিল, সেই জায়গাটিকে পরিচ্ছন্ন একটি জায়গায় রেখেছিল, সবাইকে নিয়ে দেখা যেত আপনাদের চলচ্চিত্র। বর্তমান প্রজন্মের জন্য আপনার তাহলে বলাটা কি থাকবে? দেখুন, আমি একটা অন্য সেক্টরের কথা বলে মানে আমি বিষয়টাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যখন ছিলাম এবং আমার আগেও যারা ছিল, তখন ফরমালিন কি জিনিস সেটা জানতো না, রাইট? এবং একটা সময় গিয়ে এই না জানা একটি জিনিস অক্ষত থেকে গিয়েছিল। এটা এক ধরনের বিষাক্ত সাপের একটি মানে বিষ আমি মনে করি। তো সেই টাইমে আমরা ওই যে বলে না দুধে ভাতে বাঙালি, সেই দুধে ভাতের বাঙালির শেষ সময়টায় আমরা এসেছিলাম এবং আমাদের ভিতরে কোনো ফরমালিন ছিল না, তারপরে কোনো ওই ধরনের বিকট কোনো নোংরা ভাইরাল পলিটিক্স ছিল না। ভালোই ছিলাম আমরা একটা সময় গিয়ে। কিন্তু এখনকার জেনারেশন তো ভাই ফরমালিন চিনে। হ্যাঁ, তো ফরমালিন আর্টিস্ট, ফরমালিন টেকনিশিয়ান, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিটা জিনিসই এখন মানে পুলিশ পাহারা দিয়ে রাখতে হয়। মাছ থেকে শুরু করে ডিম থেকে শুরু করে কিভাবে ডাবের মধ্যে দেয়া যায় ফরমালিন, সেটাও একদম বাদ রাখে না আমার মনে হয়। এবং বাড়িতে বাড়িতে এসে হয়তো বা রাতের অন্ধকারে স্প্রে করে যায় যে তোরা কেন খাবি না। হ্যাঁ, তো এই যে উদাহরণগুলি দিলাম, এই উদাহরণের একটি ক্ষেত্র আপনাকে বুঝতে হবে যে শিল্পী এবং সমাজ একটি দুর্বিষহ যন্ত্রণাদায়ক একটি জায়গায় চলে আসছে। সেখানে আয়ুকাল কতটুকু সেটা আপনি নিজেও জানেন। আমরা শঙ্কিত এবং এইভাবে পৃথিবীর প্রতিটি জায়গায় বিচরণ হচ্ছে এবং তাদের আয়ুকালগুলি ওই ফরমালিন যদি একটা স্প্রেড হয় প্রতিটা জায়গায়, সেখানে আপনি নিজেও বুঝতে পারছেন যে কি হয়। সো আমি উদাহরণটা দিলাম এই কারণে যে এখনকার শিল্পীরা কষ্টই করতে চায় না, তারা তৈরি জিনিস খেতে চায়, মানে সেকেন্ডে স্টার হতে চায় এবং খুব শর্টকাটে আইফোন অ্যাচিভ তাদের চলেই না, আইফোন ছাড়া আমার চলেই না, এরকম একটা ভাবনা চিন্তা আসছে। 5 স্টার হোটেলের স্যান্ডউইচ না খেলে আমার চলেই না। তারপরে হচ্ছে আমি যদি একবার যদি ক্লাবে না যাই তাহলে গুলশান বনানীতে, তাহলে আমার ইজ্জত থাকেই না। হ্যাঁ, তা আমরা এগুলি নিয়ে চিন্তা করতাম না। তো এগুলি এত কম্পিটিশনকে যখন নাকি থাকে একটা জেনারেশনের মাধ্যমে, সেই জেনারেশনের কি হবে না হবে আমরা তো শঙ্কিত, আপনিও শঙ্কিত। এইভাবেই চলবে, এত কিছু ভেবে কোনো লাভ নেই, যুদ্ধ চালিয়ে যেতে হবে, দ্যাটস ইট। সানি ভাই, আমরা যতটুকু জানি যে আপনি নিরাপদ খাদ্য কর্মসূচি নিয়ে কাজ করছেন, এবং এই ব্যাপারে বিশেষভাবে আপনি খুবই সচেতন এবং খুব সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছেন। এই বিষয়টি যদি বলেন।
দেখুন, আমি তো রাষ্ট্রের প্রজা। আমি কোনো কি বলে কোনো আমলা না, কামলাও না, কোনো কিছুই না। আমি সাধারণ একজন। অনেকেই আমাকে বলে যে ভাতের হোটেলের বিজনেসম্যান। তো যারা বিজনেস, ওরাও কিন্তু ভাত খায়, তো নির্লজ্জের মতো করে তখন আমাকে বলে ভাতের হোটেলের বিজনেস করে। কিন্তু ওর বাবাও ভাত খায়, ও খায়। যে নাকি আমাকে টন্টিং করে কথা বলছে, ওর যে আগত বউ হবে সেও ভাত খায়। তারপরে ওর বাচ্চারা বলবে এই টুনু, এই আমার বাচ্চাটা ভাত না খেলে হবে না। আবার ওই বলতেছে ওমর সানি ভাতের ব্যবসা কেন করবে? তাহলে তুই ভাত না খেয়ে তুই তো গোবর খেতে পারিস, ঠিক না? তো সেই মানুষদের উদ্দেশ্যে আমি খালি কথা বলবো যে দেখুন, আমি আমার খাদ্যের মধ্যে সর্বপ্রথম যেটাকে আমি মেনটেন করি, আমি দেখে মুরগি বলেন, দেখে আমি সেটা জবাইয়ের মাধ্যমে আমি নিজেকে সান্ত্বনা দিই, এবং ওইটাকে পরিস্ফুটিত করতে গিয়ে কালার সৃষ্টি করার জন্য কোনো রং ইউজ করি না আমি। আমার নিষেধ আছে সম্পূর্ণভাবে। এবং কোনো এই কি বলে ওই জিলাপি কি জানি দেয়, হায় কি যেন একটা সাবজেক্ট আছে এই ধরনের হবে দেখে আমি কোনো জিলাপি যেটা দিয়ে জিলাপিকে তাজা রাখা যায়, অনেকক্ষণ মচমচে রাখা যায়। হ্যাঁ, ওইটা কি বলে, ওইটা ছাড়া বলে জিলাপি হয় না, কিছু স্টুপিডরা বলে, কিন্তু আসলে তা না। সেটা হবে দেখেই আমি আমার রেস্টুরেন্টে জিলাপি নিজেরা বানাই নেই। তো সে ফর এক্সাম্পল, আমি আমার যে প্যাকেট মাংস আমি বিক্রি করি না। তারপরে চেষ্টা করি বাজারের থেকে এনে আমার রেস্টুরেন্টে কিন্তু আহামরি ভাবে প্রিজার্ভ করার জন্য যে অনেক ফ্রিজ থাকে না, 2টা 3টা 4টা, আমার কাছে শুধু পানি এবং কোক ফান্টা এগুলি রাখার ফ্রিজ ছাড়া আর কোনো ফ্রিজ আমার কাছে নাই। আমি রেগুলার চেষ্টা করি, এইভাবেই চালাই যাচ্ছি। ছোটখাটো তো মানে পিপিলিকা বুঝেন, পিপিলিকা ব্যবসা করি। হ্যাঁ, তো এতটুকুই আছে, দ্যাটস ইট। এই ভাবনাটা কিভাবে আসলো আপনার কাছে? এটি কি শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা? না, আমার ভাবনা চলে আসে। আমার ছেলে এটার উপরে পড়াশোনা করেছে লস এঞ্জেলেসে। আমার ছেলে চাইতো, সেই আগ্রহটা থেকে আমার ভীষণ আগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু সবচেয়ে পবিত্রতম এবং হায়াত মওত রিজিক দৌলত, এই হায়াত মওত রিজিক দৌলতের মধ্যে কিন্তু এই খাবার এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। তাহলে আপনি বুঝেন যে কত প্রসিদ্ধ এবং কত শুদ্ধ, এবং মানব যেটা খেয়ে মানুষ বাঁচবে, সেই বিজনেসটাই আমি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং সেজদা জানাই। দ্যাটস ইট, এইভাবেই হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আমি একটি বিশেষ জায়গাতে আছি, সেটি হচ্ছে শিল্পী যারা রয়েছেন ওনারাও আমাদের মতোই মানুষ, জনসাধারণ, তার বাইরে নন। তারপরও জনসাধারণের যেমন বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যাপারে প্রতিক্রিয়া থাকে, সচেতনতা থাকে, বা রাজনীতি নিয়ে ভাবেন বা দেশকে নিয়ে ভাবেন, শিল্পী সমাজও সেটা ভেবে থাকেন, সেটাই আমরা জানি, সেটা আমরা উপলব্ধি করি। এই ব্যাপারে সানি ভাই, একজন শিল্পীর রাজনৈতিক সচেতনতা, দেশকে নিয়ে ভাবনা কোন জায়গাতে আসলে থাকা উচিত? দেশটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রান্তিকাল, মানে সে কে কিভাবে ভাববে আমি সেটা আমি বলবো না। আমি কি ভাবি সেটা আপনাকে আমি বলছি। আমি এর আগে আপনি জানেন রাষ্ট্র কি খাবে, কি বলে, বিগত গভর্নমেন্টের আমলে একটা পোস্ট করেছিলাম। তার জন্য আমাকে ভীষণভাবে মেন্টালি হ্যারাসমেন্ট এবং লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। হয়তোবা আম জনতার মতোই যদি হইতো তাহলে আমাকে হয়তোবা কাস্টডিতে যেতে হতো। এবং আপনি খুব ভালো করে জানেন যে দীর্ঘদিন আগে, ইটস এ ভেরি লং টাইম আগে, 18-19 বছর আগে, একটা ইউনিভার্সিটি একটা অনুষ্ঠানে ম্যাডাম জোবাইদুর রহমান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব
একটি ইউনিভার্সিটির মানে কবুতর উড়াচ্ছিলেন, সেখানে মৌসুমী ছিলেন এবং এই সাইডে ববিতা ম্যাডাম ছিলেন, এই সাইডে প্রয়াত মান্না ভাই ছিলেন। তাদেরকে এবং এটার জন্য মৌসুমীকে কম লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়নি। একটা সময় গিয়ে তৎকালীন প্রাইম মিনিস্টারের সাথে তার কথা বলে সে তাকে মানে রীতিমতো ওই টাইমটায় একটা সময় গিয়ে মানে ভীতু হয়ে তাকে নমিনেশন পর্যন্ত চাওয়ার জায়গাটা পর্যন্ত নিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, আমি জাহির করার জন্য আমার ঠেকা পড়েনি, আমি জাহির করার জন্য আপনার এই মঞ্চে আমি আসিনি, চেহারা দেখাচ্ছি না, আমি জাহির করার আমার প্রয়োজন নাই, শুধু আমি আমার কথাগুলি বলে যাব। কে কে কি রিয়াক্ট করলো তাও আমার যায় আসে না। তো সেটার কারণে অনেকেই বলে আপনার বউ তো অমুক করতো তমুক করতো, কিন্তু আমি বিগত 77 প্রথম জিয়া রহমান সাহেবকে চুনকুটিয়া মানে জিঞ্জিরা চুনকুটিয়া, সেখানে আমি তাকে দেখে, আমি তখন সুবোধ একটি বালক। হ্যাঁ, আমার বয়স আমার 67-এ জন্ম, তো 77-এ বেশ ভালোই বুঝি আমি। তখন তার সাথে আমি হ্যাঁ 10 বছরের ছেলে আমি প্রথম। আমি আমার বাবা তো খুব একটি 2 রুমের একটি বাসায় থাকতেন, উপরে টিন, সাইডে টিন আর উপরে নিচেরটা পাকা ছিলেন, ভাড়া থাকতাম। সেই সুবাদে প্রথম তাকে দেখি এবং তাকে খুব স্টাডি করি। আমি স্টাডি করতে করতে একটা সময় উনি ওনাকে আততায়ের গুলিতে উনি নিহত হন, রাজিয়ন। সেই কফিনের সামনে আমি অঝরে কেঁদেছিলাম। এখন প্রাইম মিনিস্টার দপ্তরে এখানে, তখন আমার বয়স হয়তোবা 13, 14, 15 বছর হবে। সেটার পরে আমি তারপরে অনেক দূর গড়িয়ে যায়, কিছুটা পড়াশোনা সবকিছু মিলে টেলে আমি চলচ্চিত্রে আসি এবং একটা সময় গিয়ে ফলোয়ার ছিলাম তার, এবং সেটার সূত্র ধরে 95-এ আমি জাসাস আন্তর্জাতিক বিষয়ে, সম্ভবত আমি যদি ভুল না করি, ভুল হতেও পারে, এতদিন লং টাইম এগো, সেই কমিটিতে আমি ছিলাম। রাজীব ভাই প্রেসিডেন্ট ছিলেন বোধহয়, সম্ভবত সেই কমিটিতে আমি ছিলাম। সাদেক বাচ্চু ভাই ছিলেন প্রয়াত, মৌসুমীও ছিলেন, এবং অনেক, আপনি সার্চ দিলে আমি আপনাকে স্টিলটা পাঠাবো না আপনাকে। এবং সেখান থেকে চলচ্চিত্রে এত বিজি হয়ে গেলাম ব্যস্ততার খাতিরে, তখন আর রাজনীতির পটভূমিকা কেমন জানি না বিতৃষ্ণা চলে আসলো, বিতৃষ্ণার একটি জায়গায়, যে ভালো মানুষরা কি রাজনীতি করে কি করে না, তাতে আমি খুব কনফিউজড হয়ে গেলাম, পড়ে থাকলাম চলচ্চিত্র নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, আমি আগাগোড়াই খুব কাছ থেকে আমি দেখেছি তারেক রহমান সাহেবকে, এবং ওনার যে এখন উজ্জ্বল ভূমিকা, ওনার যে ফ্যাবুলাস, এবং আমার প্রতিবাদটা আপনি ভাববেন না যে আমাদের বিগত শিল্পীরা যেভাবে চামচামি করত বিগত মানে প্রয়াত আমলের মানে প্রধানমন্ত্রীর সময়টার কারণে, তো ওরকম চামচামি করার মতো আমার দরকার নেই, ঠেকা পড়ে নেই, ওই হুট করে বলে ফেলবো এটা তুই ইউরোপ আমেরিকা, আমার এগুলি দরকার নেই। আমি যখন আপনার সাথে কথা বলছি আজকের দিনে, আমি তারিখটা বলে দিই, 29শে মার্চ, হ্যাঁ, বিকালবেলা আমি ভেরিফাইড আইডিতে আমি বর্তমান যোগাযোগ মন্ত্রীর, উনি যে বলেছেন তারেক রহমান সাহেব তো ফ্যাবুলাস, ওনার নেতৃত্বে বাংলাদেশ একটা অন্য জায়গায় চলে যাবে, সেটা আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি। আমরা একটা শুভক্ষণের একটি বাংলাদেশে কিন্তু অবস্থান করছি, কিন্তু আমি প্রতিবাদ করেছি একটি মাত্র কারণে, উনি বলেন না কই, সব জায়গায় তো তেল আছে, কোনো জায়গায় তো লাইন নেই, কোনো জায়গায় তো সিন্ডিকেট নাই, কোনো জায়গায় তো নাই, কিন্তু আমি কি বলে মানিকগঞ্জে 7 দিনের মধ্যেও আমি তেল নিতে পারিনি, এবং কিছু কিছু জায়গায় গোপনে ওই যে ব্ল্যাকে টিকিট কাটা বলতো না, এদিকে আসেন একটু কানে কানে বলতো আছে,
250 টাকা লিটার, আর আসবেন নি স্যার। আবার এমনও প্রস্তাব পেয়েছি, এক কি বলে আমার পাম্পের মালিক আমাকে বলছে, আপনি আমার বাসায় আজকে দুপুরে খাওয়া দাওয়া করেন, আপনার গাড়িতে আমি তেল ভরে দিব। তো তেল ভরবেন তো আপনি পাম্পে, হয় না আমার বাড়ির থেকে ভরে দিব। হ্যাঁ, তার মানে তার বাড়িতে তেল মজুত করা আছে। তো এইগুলিও তো দেখতে হবে। শুধু আপনি যদি বলেন এই কি বলে এই মানে আর্টিস্টের মতো আহ, কই না তো কিছু না, অমুক না, হ্যাঁ আপনি স্বীকার করেন যে আমরা তো সব জায়গায় চেক করতে পারছি না, কিন্তু ধন্যবাদ দিতে হয় প্রধানমন্ত্রীকে, এখনো তেলের দামটা বাড়ে নাই দেখেন, এবং সে সাধ্যমতো চেষ্টা করছে। কিন্তু তারপরও তো দেখেন এরকম একটা ছোট্ট বাংলাদেশে কার মাথা কে খাবে, হ্যাঁ, মানে সেটা পর্যন্ত 22 কোটি মানুষের দেশ একটা। এটা মানে এই 22 কোটি মানুষের জন্য বাংলাদেশ এরকম দরকার প্রায় 5 থেকে 6টা। সেখানে গিজগিজ করে বাংলাদেশ, সেখানে ক্রাইম অমুক টমুক হবে, তার জন্য আরো অনেক সচেতন হতে হবে, এবং এত সাফাই গেয়ে লাভ নেই। তো এই কারণে বললাম যে আমি ফলোয়ার বিএনপির, আমি ফলোয়ার কি বলে জিয়া রহমান সাহেবের, আমি ফলোয়ার বেগম খালেদা জি, আমি ফলোয়ার এই মুহূর্তে তারেক সাহেবের। তার জন্য যে অঝরে তার সবকিছুতেই আমাকে ভালো বলতে হবে, না রে হা বলতে হবে, এই এই আমি ওমর সানি তা না। আমি প্রতিবাদ করি, আমি দ্যাটস ইট। তার জন্য আমাকে এমপি হইতে হবে কোনো দরকার নেই ভাইয়া। আমাকে মন্ত্রী হওয়ার জন্য আমার কোনো যোগ্যতাই নেই, আমার মন্ত্রী হওয়ার সৌন্দর্য বোধ আছে। কারণ কেউ যদি হয়তো বা বুঝে, কারণ আমরা তো নাই, দেখেন আমরা একমাত্র এই এই টাইমে এসে শুধু এই সেক্টরের প্রতিনিধি আমি আর অমিত হাসান ছাড়া কেউই তো নাই। কিন্তু আমাদেরকে না দিয়ে এমনও সেন্সর বোর্ডে আছে, তারপরে জুরি বোর্ডে আছে, যারা নাকি বিগত আমলে একটা দলের সাথে জড়িত থাকতো, তারা এখন বহাল তবিয়তে আছে। এইটাও দেখতে হবে। এবং দেখেন দল করা কিন্তু কোনো খারাপ না, দল করা কিন্তু কোনো খারাপ না, কিন্তু দলের কিন্তু কোনো খারাপ দিক নাই, কিন্তু দল কিন্তু সবসময় ভালো কথা বলে। কিন্তু খারাপ হচ্ছেন আপনি আমি, হয় আপনি জাফর খান আপনি হয়তোবা খারাপ, আর নয় আমি ওমর সানি হয়তোবা খারাপ। কিন্তু একটা দলকে দোষ দিয়ে তো লাভ নেই। আমি যদি শুধরাই, দ্যাটস ইট, আমি শুধরাতে হবে। আপনি কি মনে করেন যে প্রতিটা দলের ভিতরে কি ভালো মানুষ নাই? ডেফিনেটলি আছে। আমি কাউকে ছোট করে কথা বলবো না, আমি কাউকে, আমার দরকার নেই তো, কারণ আমি 4টা ডাল ভাত খেয়ে আমি এখন ভালো আছি তো। আমার তো এমন না যে পেট চালাতে হবে আমার, যে আমার ন্যাক্কারজনক ভাবে আপনাকে আমি উত্তম কুমার বলবো। কি জাফর ভাই, আপনি তো উত্তম কুমারের মতো চেহারা না, আমি আপনাকে কেন উত্তম কুমার বানাবো? জি আমি আপনাকে বোঝাবার জন্য চেষ্টা করছি, এইটাই। জি 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 জি। অসংখ্য ধন্যবাদ জি বলেন। সানি ভাই। যেটি শুনছিলাম যে আমরা প্রায় দেখেছি আসলে আপনি বিভিন্ন সময় নানা ক্রান্তি লগ্নে আপনার অন্যায়ের প্রতিবাদ আপনি করে ফেলেন। সেটার জন্য আলোচনা হোক সমালোচনা হোক যেটি হোক জি না কেন আপনার ভাগ্যে জুটে যায়, কিন্তু আপনি এটি করে থাকেন। তো আপনি বলছিলেন রাজনৈতিক জীবনের কথা, খুব সংক্ষিপ্ত আকারে বলছিলেন যে ছোট্ট একটি সময় পরিসরে আপনি ছিলেন জাসাসের সাথে যুক্ত। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমরা তো দেখেছি বিভিন্ন সময় বিগত সময়গুলোতে যে কোন একটি মানে সরকারের বিরুদ্ধে কথা বললে বা সমালোচনা করলে বা সরকারি দলের লোক না হলে শিল্পী হোক বা যেই হোক না কেন, বিশেষ করে আমি শিল্পীদের কথাই বলছি, যেহেতু আপনাকে আজকে সেলিব্রিটি হিসেবেই আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো এই ক্ষেত্রে বিভিন্ন হেনস্থার শিকার হতে হয়েছে, যেটা আপনিও বলছিলেন। তো এই সংস্কৃতি থেকে আহ, আমাদের দেশ কি বেরিয়ে আসবে আপনার কাছে মনে হয় সামনে? না, আমার তো মনে হয়, কারণ দেখুন একটা সময় গিয়ে প্রধানমন্ত্রী মানে হচ্ছে মঙ্গল গ্রহের মানুষ ছিল, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, উম, তার নাম টাচ করা যায় না, তার নাম নিতে গেলে হয়তো বা কোনো শব্দচারণ করে আহ মানে আল্লাহর কাছে ওহি পাঠাইতে হইতো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু তা না।
এখন তো আমি তো দেখতে পাচ্ছি বরঞ্চ আমি শঙ্কিত তারেক সাহেবকে নিয়ে। উনি যেভাবে রোড ঘাটে চেষ্টা করে ইউরোপ আমেরিকার মতো করে, কিন্তু এটা ইউরোপ আমেরিকা তো না। আমাদের তো কিছু আনসিভিলাইজ, আমরা কিছু আছি, গাওয়ার্ড কিন্তু আছি, যে হুট করে একটা এমন কিছু সিনক্রেট করে ফেললাম যেটা প্রধানমন্ত্রীর সাথে করা যায় না। কিন্তু সেটাও তারেক সাহেব করছে, আজকে সচিবালয় তো করছে। কিন্তু আমি এটা আরো আমি বরঞ্চ তার একটু আরো দূরত্ব মেনটেন করে তার নিরাপত্তার জন্য আমি চিন্তা করি। কিন্তু বাট বেসিক্যালি তো যে বলি না, আমরা তো মনুষ্য জাত। হ্যাঁ, মনুষ্য জাত। আমার মনে হয় যে একটা সময় গেছে, এখন ওই সময়টাকে আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এরকম আসবে। খোলামেলা কথা বলার একটি জায়গা তো, প্ল্যাটফর্ম তো তৈরি হয়েছে অলমোস্ট, রাইট? হ্যাঁ, তৈরি হয়েছে। সো তারা কি করেছে না করেছে এগুলি কোনো নাই। আর সবাই আমরা ভাই, সবাই আমরা ভাই ব্রাদার। তার জন্য এখন এসে আমি ওই আমলের একজনকে আমি গালি দিব, না না, আমার দ্বারা সম্ভব না ভাই। আমার দ্বারা সম্ভব না। চমৎকার, খুবই চমৎকার কথা বলছিলেন। তার মানে আপনি বলছেন যে যে ব্যক্তি স্বাধীনতা এবং ফ্রিডম অফ স্পিচ বলতে আমরা কি যেটা বুঝি, সেটি সংস্কৃতি মনে হয় তৈরি হয়েছে এবং এটি বজায় থাকবে সামনে। আমি আশা করি, কারণ আমি তো ওই আমার পেটের ধান্দা তো আমি নিজে করি। আমি যদি শুয়ে থাকতাম তাহলে অনেক কিছু করতাম, কারণ দিন শেষে আমাকে তো কবরে চলে যেতে হবে। শোনেন, 3টা শর্ত দিয়ে সম্রাট আলেকজান্ডার, মহাসম্রাট আলেকজান্ডার, উনি 3টা শব্দ চারণ করেছিলেন। মৃত্যু কত শ্রেয়, মৃত্যু অনেক আপন একটি জিনিস। কিন্তু উনি বলেছিলেন যে আমি যখন নাকি মারা যাব, তখন আমার কফিনটা যারা ডাক্তার কবিরাজ তারা বহন করবে। এবং এই কারণে যে বিশ্ব দেখবে যে যারা নাকি রোগ ভালো করার জন্য আছে তারা পারেনি, সৃষ্টিকর্তা আমাকে নিয়ে গেছে। সেকেন্ড হচ্ছে যে আমার সমস্ত ধন সম্পদ রাস্তার 2 সাইডে ছড়ায় ছিটায় রাখবা, যে আমার কোনো ক্ষমতা নাই, আমি মহাসম্রাট আলেকজান্ডার, আমি মৃত্যু অবস্থায় আর আমার হাতটা বাইরে রেখে দিবে এইভাবে, যে আমার কোনো, আমি খালি হাতে পৃথিবী থেকে চলে যাচ্ছি, খালি হাতে। সো বড়াই করে লাভটা কি? বড়াই আমি করব কোনটা নিয়ে? আমার ভালো মানুষ নিয়ে আমি কাজ করব, রাইট? হ্যাঁ, আমি ভালো কিছু রেখে যাচ্ছি কিনা সেটা আমি বড়াই করব। তো আমি ওই জিনিসটা নিয়ে বড়াই করি না। তো একটা মানুষের জন্য কত হাজার কোটি টাকা লাগে, কত কি লাগে। আমি তো মনে করি যে একটা মানুষের জন্য সাফিসিয়েন্ট কিছু মানি, খুব ভালো হেলদি মানি হলে পরে আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো ওই যে এক ধরনের মেনিয়াক, এক ধরনের পারভার্সন, মেনিয়াক, এই ধরনের, এটাও কিন্তু এক ধরনের ইয়াবা ইয়ার মতো করে, ড্রাগসের মতো, নেশার মতো নেশার মতো কাজ। এই টাকা আহরণ করা, ক্ষমতা দেখানো, হ্যাঁ, ওই বেটা তুই কে, হ্যাং না, এইটাও এক ধরনের ড্রাগস। এই ধরনের এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হয়ে গেল, তাহলে খুব ঠান্ডা মাথায় থাকবো। এখন যদি আমি চিন্তা করি যে জাফর খান তো আমার সাক্ষাৎকার নিবে, ভাই আমি তো একটা নর্মাল একটা বাসায় আছি, ব্যাকগ্রাউন্ডটা বুঝাবার জন্য আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম। হ্যাঁ, দামি একটা ফ্রেন্ড, ব্যাকগ্রাউন্ডে পুরা স্বর্ণের চকচক করতেছে। আপনি কইলেন, জাফর খান বলল যে ভাই আপনার বাসাটা তো, হ্যাঁ ভাই এটা তো আমি 200 কোটি টাকা দিয়ে তৈরি করছি। দেখেন তো আমার পিছনে আছে, খুব আমি যেরকম আমি সেরকমই, রাইট? তো ভনিতা করার মতো কোনো জায়গা, প্ল্যাটফর্ম নাই, দ্যাটস ইট। কিন্তু আমাকে টানে, আমাকে রাজনীতি টানে, আমাকে নেতৃত্ব টানে, কিন্তু আমার তো যোগ্যতা নাই। আমি এত বড়াই কেন করছি? কারণ সবকিছুর মালিক এই যে আমি, দেখেন আমি সব সৃষ্টিকর্তা।
সৃষ্টিকর্তা উনি জানেন ওমর সানিকে কতটুকু সম্মানিত করবেন। দ্যাটস ইট। চমৎকার কথা বলছিলেন, মানে একেবারেই চমৎকার কথা বলছিলেন। আমরা একেবারেই খোলামেলা আলোচনা করছি আসলে, এটি কোনো ফর্মাল জায়গা থেকে যদি না বলে থাকি। তো রাজনীতিতে যেহেতু টানে, সানি ভাই আপনার ইচ্ছা কেন পোষণ করছেন? কারণ আপনাদের মতো লোকজনের রাজনীতিতে আমরা মনে করি আসা উচিত। কেননা কড়া কথা বলেন, সহজ কথা বলেন, সোজা কথা বলেন, যে কোনো সমস্যা নিয়ে সরাসরি কথা বলে থাকেন। এই গাটস আপনাদের আছে। আপনার বিশেষ করে যদি বলি আপনার আছে। কেন আপনি আসতে চাচ্ছেন না? আমি দেখেন, আমি সাইডে গিয়ে কোনো কথা বলিনি। এই দেখেন জাফর সাহেব, আপনি বলেন, আপনার মায়ের কসম খেয়ে বলবেন, আমি কি আপনাকে রিকোয়েস্ট করেছি আপনার অনুষ্ঠানে না, আমাকে ডাকেন? না, একেবারেই। জি বরঞ্চ না, জি না। আপনি অত্যন্ত মার্জিত ভাবে রিকোয়েস্ট করেছেন। আমি কিন্তু একজন কমার্শিয়াল আর্টিস্ট। আমি জি, সাক্ষাৎকার নিতে গেলে আমি একদম গোনা কথা, আমি জি, মানি নেই, টাকা নেই, রাইট? জি, বাস্তব জি। সত্য কথা। আমি আপনাকে রিকোয়েস্ট অবশ্যই। করিনি কিন্তু। না, আপনি আমাকে অবশ্যই না সানি ভাই। বলেছেন, আমার ভালো লেগেছে, আপনার সাথে দুই দণ্ড কথা বলছি। আবার কোনো জি, সময় যদি আপনাকে ভালো না লাগে, আপনাকে, কারণ আমাকে ফেস দেখাবার তো দরকার নেই। আল্লাহ আমাকে যথেষ্ট বাংলাদেশে দেখাইছে। সো অবশ্যই। আমি আমি বলবো না ভাই আমার এটা দেন ওইটা দেন। তারা যদি ফিল করে যে এত ও, ইয়ে, কি বলে, আমাদের এখানকার ফলোয়ার শিল্পীদের মধ্যে হাতে গোনা কয়েকজনই তো। কনক চাপা, জি, কনক চাপা, তারপরে হচ্ছে মনির খান, তারপরে হচ্ছে ববিতা জি, আপা, চম্পা ম্যাডাম, সুচান্তা আপা, আমি, তারপরে অমিত হাসান, এই তো। আরো কিছু কিছু যারা শিল্পী ছিলেন, তারা তো মানে ফ্ল্যাকচুইট হয়ে তারা অন্যদিকে আছে, কিন্তু রিকোয়েস্ট করতে যাব না তো আমি। আমার রিকোয়েস্ট করার দরকার নেই। আমি কারণ আমি স্যাটিসফাই। আমি বছরে 2 দিনও যদি গরুর মাংসতে ভাত খাই, এনাফ। কিন্তু যাদের গরুর মাংস ছাড়া চলবেই না, যাদের ইটালিয়ান পাস্তা ছাড়া চলবেই না, ওদের দরকার আছে। আর যদি ফিল করেন যে না, এটা কাজ করাটা খুবই ইজি ব্যাপার আমাদের জন্য, বড় কোনো ইয়ে হইলে বা আমার পসিবল হলে আমি যাব, আলহামদুলিল্লাহ কাজ করব। কারণ আমরা তো জিয়া রহমান সাহেবের নাম্বার 1 ভক্ত। নাম্বার 1 কিন্তু এখনো জিয়া রহমান সাহেবই আছেন আমার কাছে, তারেক সাহেব না কিন্তু, ঠিক না? তারেক জি, সাহেব হবেন কিনা এখনো সময় আছে আমাদের কাছে। জি। আমরা তার বাবার ভক্ত, অবশ্যই, রাইট? অবশ্যই, তো অবশ্যই। তো আমি খুব অকপটে বললাম তো। বিশেষ করে এটা হচ্ছে আমার স্বাধীন চেতা মানুষের স্বাধীন উচ্চারণ। কারণ আমার দেশকে আমি ভালোবাসি। কারণ আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি না, আমার দেশকে যদি আমি ভালো না বাসি, আমার নামাজ কবুল হবে না, আমার নবী শাফায়াত করবে না। যে তুমি একটা ভণ্ড, তোমাকে আমি শাফায়াত কিভাবে করব আমার উম্মত হিসাবে? এগুলি বোঝার মতো যথেষ্ট জ্ঞান প্রজ্ঞা হয়েছে। হয়তোবা আমি ব্যারিস্টার না, আমি মাস্টার্স কমপ্লিট করিনি, অকপটে বলি আমি মধ্যম পরিবারের একটা ছেলে। আমি প্রাউড ফিল করি, রাইট? অবশ্যই। আমার দরকার নেই, আমার অবশ্যই। ওই 5 লাখ টাকা দামের ঘড়ি নেই ভাই, স্বর্ণের কোনো ব্রেসলেট নাই আমার। সো ইট ইজ বিউটিফুল। অবশ্যই। কারণ হচ্ছে যে মানুষের স্যাটিসফ্যাকশন হচ্ছে আত্মশুদ্ধির মাঝে এবং মানুষের জন্য করার মাঝে, যেটি আপনার ভিতরে সেই প্রবণতা সানি ভাই রয়েছে। এটি আমরা আমার দেখেছি। ভিতর আছে, আমার ছেলের মধ্যেও আছে, ইভেন কি আমার ওয়াইফ মৌসুমী, যে আমার চেয়ে আরো বেশি মানে ইয়ে, সে আমাকে বলে, মানবিক। হ্যাঁ সে আমাকে বলে, তাকে একবার চেয়েছিল, উনি বলছে আমি যাব না, কিন্তু তুমি এত অডিট হচ্ছ কেন? তোমার ভাত খেতে প্রবলেম হচ্ছে? আমি কি না। তোমার কি চিকিৎসা নাই? না। তোমার কি ভিক্ষা করছো তুমি? না। তোমার কি কোনো গাড়ি টাড়ি নাই, ইয়ে চলো, তো তুমি এত হাই উতাস কেন করছো? সো আমার পুরো পরিবারটাই এরকম আমি পেয়েছি, আমার মেয়েও তাই। সো কোনো মেটার না, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ।
চমৎকার, অসংখ্য ধন্যবাদ। আমি সানি ভাই একটি ভিন্ন প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বিশ্বে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হচ্ছে, চলমান রয়েছে। অনেকে আশঙ্কা করছেন এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন কিনা, বা আমরা সেদিকে যাচ্ছি কিনা, এবং নানা ধরনের সংকটের কথা বলা হচ্ছে। তা আমাদের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্র বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমাদের মাঝে তো বিভিন্ন ধরনের শঙ্কা থাকাটা খুবই স্বাভাবিক। কেননা আমরা এর আগেও দেখি যে কোভিড মহামারীর সময় বা বিভিন্ন মহামারী সময় আমাদের দেশের মানুষকে অনেক ধরনের সাফারিং এর মধ্য দিয়ে যেতে হয়েছে। তো এই যে একটি আশঙ্কার কথা বলা হচ্ছে, সেই জায়গা থেকে আপনি তো যথেষ্ট সমাজ সচেতন মানুষ, এটি আমরা সবসময় বুঝি। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আমাদের কেমন প্রিপারেশন রাখা উচিত? প্রিকশনারি প্রিপারেশন যদি বলি, সত্যি যদি যদি এই ধরনের কোনো একটা যুদ্ধ লেগে যায়, মহাযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কেমন প্রস্তুতি রাখা উচিত? সেটি তো আমি আমাদেরকে তো মনে প্রভাব করি ফেলবে। তৃতীয় বিশ্বযুদ্ধ রীতিমতো চলমান চলমান এবং মালহামা চলছে। সো এটা কতটুকু কন্টিনিউ করলে আমাদের অনেক ক্ষতি হবে, এবং তার জন্য আমাদের হইতে হবে সৎ। আমরা যদি সৎ থাকি তাহলেই দেখবেন যে এবং মানতে হবে। আমরা কোন জিনিসটা মানবো, আমি আমি একটু বলার চেষ্টা করছি যে ওকে ফাইন, আমি কি বলে, আমার তেল সংকট আছে, আমি 5 কিলোমিটার আমি একটু হেঁটে যাই, ওখানে গেলাম না অহেতুক ভাবে। আচ্ছা ওকে ফাইন, আমি কি বলে ডাল দিয়ে একটু একবেলা একটু মাছ খেয়ে কিংবা সবজি খেয়ে আমার জীবনটা করছি। আমার যা প্যান্ট শার্ট আছে আমি এক বছর আর কেনার দরকার নেই। এই যে নিজেকে মানিয়ে নেওয়া একটা সিচুয়েশনে। এখন ডাক্তার যদি বলে যে আপনি আহ কি বলে আহ, আপনি এই শার্টটা পরলে আপনার জন্য ক্ষতি, ঠিক আছে এই শার্টটা আমি পরলাম না, একটা গেঞ্জি পরে থাকলাম, রাইট? নিজেকে মানায় নিতে হবে। এখন যদি বলেন যে এরকম একটা ক্রাইসিসের মধ্যে আমার এটা লাগবেই, এটা করতেই হবে, তাহলে হবে না। আল্লাহকে করতে হবে। আল্লাহ সর্বশক্তিমান, উনি ভালো বোঝেন ওনার পৃথিবী কিভাবে রাখবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সৎ থাকি এবং আরেকজনকে উপকার করার চেষ্টা করি, এবং আমাদের সম্পদ থেকে, আমাদের মাটির থেকে আমরা সোনা ফলাই। সমস্যা কোথায়? সমস্যা তো নাই। আপনি মাছ চাষ করেন, আপনি হাঁস করেন, অনেক অনেক অপশন আছে, হাজার হাজার অপশন আছে, লক্ষ লক্ষ অপশন আছে। অপশনের মধ্যে ঢুকে যাই আমরা। সেদিন একটা ছেলে বলতেছিল যে আমার সৌদি আরবে চলে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলল যে তুই এইটা কর। তো উনি কি করলেন যে তার 2.5 বিঘা জমির মধ্যে করলো কি, একটু ক্যানেল টাইপের মতো ছোট ছোট ইয়ে করে মাছ ছেড়ে দিল। আর ওইটা হচ্ছে আপনার যে কচু করলো, যেটাতে লতি হয়, বেশ বড় বড় লতি হয়। সে বলতেছে আমি প্রতি মাসেই লতি এখন বিক্রি করতেছি 40,000 থেকে 50,000 টাকা, এবং মাছও বিক্রি করি আমি 15-20 হাজার টাকা। তা আমি সৌদি আরবে যা কি হবে, তো দেদারসে সে ইয়ে পাচ্ছে। তো ফোন তো দেদারসে সে এনজয় করছে। সে দিন শেষে তার ওয়াইফকেও কাছে পাচ্ছে, তার পরিবারকে কাছে পাচ্ছে, বাবা মাকে কাছে পাচ্ছে, সবই কাছে পাচ্ছে। নিজেকে একটু ব্রেন খাটায়া চলা, দ্যাটস ইট, হয়ে গেল। তার মানে সেলফ এইভাবে আমাদের এমপ্লয়মেন্টের দিকে মানে করা সেই উচিত। কিন্তু যারা সাধু ভাই নগরায়নের সাথে বেশি অভ্যস্ত, আমরা যারা নগর সমাজে বসবাস করে আসছি যুগের পর যুগ ধরে, নগর সভ্যতার সাথে নিজেকে মানিয়ে এতদিন চলে এসেছি, হুট করে তাদের জন্য কিভাবে পরিবর্তিত কোনো পরিস্থিতি আসলে সেখানে মানিয়ে নেওয়ার অবস্থা তৈরি করা আপনি যায়? যে প্রশ্নটা করেছেন এত জ্ঞান আমার নাই, কারণ এটা অনেক রাষ্ট্রের
অবকাঠ হতে কি হবে না হবে, সিম্পলি আমি একটা রাজ্যের প্রজা হিসাবে এতটুকুই বুঝি যে নিজেকে কর্মঠ করা, নিজেকে তৈরি করা, যে কোনো জিনিসের সাথে ফাইট করে নিজেকে তৈরি করা, দ্যাটস ইট। আমি নিজেকে তৈরি করব, আমি ভালো থাকবো। নিজেকে তৈরি করব না, আমি ভালো থাকবো না, আমার প্রয়োজন নাই, আমাকে ডাস্টবিনে ফেলে দেন, দ্যাটস ইট, হয়ে গেল। এত ভেবে কোনো লাভ নেই। অসংখ্য ধন্যবাদ জনাব মুহসিনী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আপনার অত্যন্ত মূল্যবান কথা দর্শকদের জন্য বলার জন্য। এবং আমি একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেটি আপনি মধ্যখানে বলছিলেন অনুষ্ঠানের মাঝখানে, সেটি হচ্ছে যে আপনাকে অনুরোধ করার পরে আপনি আপনার সবিনয় সম্মতি জানিয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য, সেটির জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাই। কেননা ফোন আমি দিয়েছি, কল আমি দিয়েছি, অনুরোধ আমি করেছি। ওমর সানি আসতে না, চাইনি, আমি কিন্তু অনুরোধ করি এটা আমার ক্রেডিট আমি না, ওমর সানি এই ক্রেডিটটা আমাকে। আপনার কাছে এটুকুই বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আল্লাহ যেন আমাকে কর্মঠ করার জন্য, আমার ফ্যামিলির জন্য কিছু করার জন্য আমাকে সুস্থ রাখে এবং তাগাদ দেয়, এবং কি বলে, আহ, সর্বময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সাথে সাথে যেন স্বার্থপরের মতো কথা বলি, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। দ্যাটস ইট। না না, অবশ্যই অবশ্যই ভালো এই দোয়া থাকবেন জাফর সাহেব। সবসময় অসম্ভব, অসংখ্য ধন্যবাদ। এবং এই দোয়া সবসময় আমাদের রইলো আপনার জন্য, আপনার পরিবারের জন্য, মৌসুমী আপার জন্য, আপনার সন্তানদের জন্য। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ইনশাআল্লাহ থাকার ভালো জন্য। থাকবেন। জি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে বিশেষ পর্বে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য যুক্ত থেকে। আজ যুক্ত ছিলেন 90 দশকের জনপ্রিয় সুপারস্টার চলচ্চিত্র তারকা জনাব ওমর সানি। তার কাছ থেকে আমরা শুনছিলাম দেশের কথা, সমাজের কথা, একজন মানুষ হিসেবে সমাজের প্রতি, দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কি দায়িত্ববোধ আসলে ব্যক্তি পর্যায়ে থাকা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনছিলাম। বিভিন্ন সংকটময় মুহূর্তে আমাদের ভূমিকা কি হওয়া উচিত, নিজেকে কতটা পরিবর্তন করা উচিত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। শুভরাত্রি, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন